নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সেবিকা। আমার আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের ৩ নম্বরের ঘর। বেড়াতে এসেছি পুরী। আমি আর সচিন, 2 বন্ধু। সমুদ্রের গায়ে একটা হোটেল ছিল, সাগরপুরী। সচিন আমার আগে একবার এই হোটেলে এসে উঠেছিল, আমাকেও তাই এই হোটেলে নিয়েই হাজির করলো। সাগরপুরীর ম্যানেজার দুঃখ প্রকাশ করে বললেন, তার হোটেলের কোনো ঘরই খালি নেই। সচিন বললে, মশাই, আমি আপনাদের পুরনো খদ্দের, কিন্তু এখন যদি এখানে না ঠাঁই পাই তো বাধ্য হয়ে আমাকে অন্য হোটেলে যেতে হবে। ম্যানেজার বললেন, এবারকার পুজোর মৌসুমে পুরীর কোনো হোটেলেই তিল ধারণের জায়গা নেই, যাবেন কোথায়? সচিন হতাশভাবে বলল, তাহলে উপায়? ম্যানেজার খানিক ভেবে বললেন, আপনি যখন পুরনো খদ্দের তখন উপায় একটা করতে পারি, কিন্তু একটু কষ্ট হবে। সচিন বললে, সে হোক কষ্ট, এই বিদেশ বিভয়ে চেনা জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে মন চাইছে না। ম্যানেজার বললেন, আমাদের রান্নাঘরের পাশে ছোট্ট একটা কুঠুরি আছে, সেখানে থাকতে পারবেন? সচিন বললে, খুব পারবো। ম্যানেজার বললেন, আসুন তবে। একখানা কয়লা রাখবার কুটুরির মতো ছোট্ট ঘর, সমুদ্রের ধার, তবু সেখানে আলো হাওয়া ঢোকে না। তার বদলে সর্বদাই সেখানে রান্নাঘরে নানা রকম গন্ধ, ধোয়া আর উত্তাপ এসে ঢোকে। বিকাল হতে না হতেই সচিনের সহ্য শক্তি সীমা ফুরিয়ে গেল। মাথা নেড়ে বললেন, হে অসম্ভব, আমরা কেউ ইট পাথর না যেখানে পড়ে থাকবো, আর এখানে পড়ে থাকলে মারা যাব। আমি বললাম, তাহলে যাবে কোথায়? সচিন বললে, যেখানে মানুষ থাকে। গেলবারে এই হোটেলে সবচেয়ে ভালো ঘরে আমি ছিলাম, এবারেও সেই ঘরে থাকতে স্বাদ হচ্ছে। আমি বললাম, তোমার স্বাদ চাঁদ ধরবার মতো, এ স্বাদ মিটবে না, কারণ এ ঘর এখন অন্য লোকের দখলে। সচিন মাথা চুলকাতে চুলকাতে বললে, হ্যাঁ, সেই তো হচ্ছে সমস্যা। তখন বেলা 5:30। ওপর থেকে চা পান করার জন্য ঘন্টার আওয়াজ এলো। সচিন উঠে দাঁড়িয়ে বলল, চলো খানিকক্ষণ ভালো ঘরে গিয়ে নিজেদের গায়ের জ্বালা জুড়িয়ে আসি। খাওয়ার ঘরে জানালা দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে দেখি আকাশে মেঘের পর মেঘ জমেছে। চা পান শেষ হওয়ার আগে সারা আকাশ মেঘের কাজলে এমন কালো হয়ে গেল যে তার ছায়ায় সমুদ্রের গায়ে নীল রঙের এতটুকু চিহ্ন রইল না। চারদিকে অকাল সন্ধ্যা নেমে এলো। তারপরেই বাজের বাজনা আর বিজলির রোশনাইয়ের সঙ্গে সঙ্গে এলো ঝমঝম বৃষ্টি। টেবিলের ধারে বসে যারা চায়ের পেলায় চুমুক দিচ্ছিল, একে একে তাদের অনেকেই অদৃশ্য হলেন। আমরা 2জন ছাড়া যে 3জন লোক তখনও স্থান ত্যাগ করলে না, তাদের মধ্যে একজন হচ্ছে কলকাতার কোনো বড় ব্যবসায়ী, আরেকজন কোনো মাঝবয়সী বড়বাবু, আর একজন হচ্ছেন কলকাতার কোনো স্কুলের বুড়ো মাস্টার মশাই, আর একজন কলকাতার কোনো কলেজের নব্য ছাত্র। জল ঝরা অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আমি বললাম, এমনি বাদলার দিনে ভূতের গল্প বেশ জমে। নব্য ছাত্রটি নাক শিখতে বললেন, আমি ভূত মানি। মাঝবয়সী বড়বাবু বললেন, আমি ভূত মানি, ভূতকে ভয় করি, আমার বুকের ব্যামো আছে, ভূতের গল্প শুনলে আমার বুক টিপ টিপ করে। বুড়ো মাস্টারমশাই বললেন, আমি ভূতের গল্প শুনতে ভালোবাসি, কিন্তু সত্যি ভূতের গল্প। সচিন এতক্ষণ কি যেন ভাবতে ভাবতে অপলক চোখে বড়বাবুর মুখের পানে তাকিয়েছিল। হঠাৎ মুখ খুলে বলল, আমি একটা সত্যি ভূতের গল্প বলতে। কিন্তু উনি যে ভূতকে ভয় করেন, তার উপর আবার নাকি বুকের ব্যামো। বড়বাবু বুকে হাত দিয়ে বললেন, হ্যাঁ, অনেক দিনের ব্যামো,
সত্যি ভূতের গল্প শুনলে আমি অত ভিড় যাব। নব্য ছাত্রটি বাঁকা চোখে বড়বাবুর দিকে তাকিয়ে বললেন, আমি ভূত মানি না, কিন্তু সময় কাটবার জন্য ভূতের গল্প শুনতে রাজি আছি। মাস্টারমশাই বললেন, ভূতে গল্প শোনার লোক বেশি হলো, আপনার সত্যি ভূতের গল্পটি বলুন। চাকর ঘরে আলো জ্বেলে গেল। বড়বাবু হতাশ চোখে একবার সকলের মুখের দিকে তাকিয়ে চেয়ার টেনে একবার আলোর কাছে সরে গিয়ে বসলেন। শচীন গল্প বলতে লাগল। আকাশ তখন মেঘ বিদ্যুৎ বৃষ্টির গল্প ভালো করে জমিয়ে তুলেছে। গল্পের নায়ক হচ্ছি আমি, কিন্তু গল্পের ঘটনাস্থল আর নাম আমি বলবো না। সত্যি ভূতের গল্পে ঘটনাস্থলের নাম বলতে নেই, তবে একটা কথা শুনে রাখুন, এই গল্পের ভূতটিকে দেখেছিলাম এই হোটেলেরই মতন আরো একটা হোটেল। বড় চমকে উঠে বললেন, তাই নাকি? আগে হ্যাঁ, সেবারও আমি পুজোর সময় বেড়াতে বেরিয়ে সেই হোটেলে গিয়ে উঠেছিলাম। আমি যে ঘরখানি পেলাম সেটা বেশ বড় সড়ো, তার 5টা জানালা ও 2টো দরজা। ঘরখানি হোটেলের দোতলায় আর ঠিক সিঁড়ির ডান পাশে। বড়বাবু বিড়বিড় করে বললেন, হোটেলের দোতলায় সিঁড়ির ডান পাশের ঘর? হ্যাঁ, ঘরের ভিতরকার বর্ণনা একটু একটু দিতে হবে, সত্যি গল্প কিনা। দক্ষিণ দিকে ছিল একখানা লোহার খাট, আর একদিকে 2টো দেয়াল আলমারি, আর একদিকে ছিল চৌকো আয়না বসানো একটা ড্রেসিং টেবিল, তার সামনে একখানা কাঠের চেয়ার। সে ঘরে একটা ইজি চেয়ারও ছিল। একটা ঘরের দরজায় কুইন ভিক্টোরিয়ার ছবি ছাড়া আর কোনো ছবি ছিল না। মাস্টারমশাই অধীরভাবে বললেন, ভূত কোথায় মশাই, ভূত কোথায়? এত ঘরের বর্ণনা কেন? যদিও ঘটনাস্থলের নাম বললাম না, তবু ঘরের বর্ণনাটা শুনে রাখুন। বিদেশের কোনো হোটেলে এরকম ঘর দেখলে আগে থেকে সাবধান হতে পারবেন। এখন শুনুন। সে ঘরখানার ভিতরে দিনের বেলাটা তো আমার দিব্যে আরামে কেটে গেল, কিন্তু ঘরের ভেতরে সন্ধ্যার অন্ধকার যেই নেমে এলো, অমনি কেন জানি না আমার মনটা হঠাৎ ছ্যাঁত করতে লাগলো। সন্ধ্যার সঙ্গে সঙ্গে কি যেন একটা অচেনা ভয় পা টিপে টিপে সেই ঘরের ভিতরে এসে ঢুকে পড়ল। যেন অদৃশ্য একটা বিভীষিকা ছায়ার মতন আমার পিছন পিছন ফিরতে লাগলো। যেন দেখা যাচ্ছে না, এমন 2টো স্থির আড়ষ্ট চোখ ড্যাব ড্যাব করে আমার পানে তাকিয়ে রইল তো তাকিয়েই রইল। আমি ভীতু লোক নই, তবু কিছুতেই মন থেকেই ভয় ভয় ভাবটা তাড়াতে পারলাম না। মনকে প্রবাদ দিলাম, অন্যমনস্ক হওয়ার জন্য বারবার চেঁচিয়ে চেঁচিয়ে গান গাইতে লাগলাম, কিন্তু মন আমার শান্ত হলো না। তখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে এই অজ্ঞাত ভয়টাকে ভোলবার চেষ্টা করলাম। ঘুম আমাকে সব ভুলিয়ে দিল বটে, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। গভীর অন্ধকার ভিতরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। জেগে উঠেই বুঝলাম আমার ঘুম স্বাভাবিকভাবে ভাঙেনি, ঘরের ভিতরে একটা কিছু বিপদ এসে উপস্থিত হয়েছে, এই কথাটাই তখন আমার মনে হলো। শচীন এইখানে থামল। বাইরে তখন অবিরাম চলছে বজ্রের হুঙ্কার, সমুদ্রের গর্জন, বৃষ্টিধারার কান্না আর ঝোড়ো হাওয়ার হাহাকার। দমকা বাতাস মাঝে মাঝে ঘরের ভিতরে এসে ঠান্ডা জলের ছিটে দিয়ে যাচ্ছে। মাস্টারমশাই রুদ্ধশ্বাসে উঠে বললেন, ও কি মশাই, এমন জায়গায় এসে থামলেন কেন? বড়বাবু 2 চোখ মুদে বললেন, আমার বুক ঠিপ ঠিপ করছে। ছাত্রটি বললেন, আমি ভূত মানি না। শচীন আবার আরম্ভ করল, কোথাও একটি পাতা পড়ার শব্দ নেই এবং রাত ঝাঁঝা করছে। আগেই বলেছি আমার ঘুম ভাঙল গভীর অন্ধকারের ভিতরে, কিন্তু আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, সে অন্ধকার কালো অন্ধকার নয়, সে যেন আলোময় অন্ধকার। কারণ ঘরে বাতি জ্বলছিল না, খোলা জানলা দিয়ে একটুও চাঁদের কিরণ আসছিল না, তবু অন্ধকারের ভিতরেই
বায়োস্কোপের ছবির মতো স্পষ্ট হয়ে উঠল সেই ঘরের ড্রেসিং টেবিলটা। স্তম্ভিতভাবে দেখলাম টেবিলের আয়নার সামনে আমার দিকে পিছন ফিরে বসে চেয়ারের উপরে একজন লোক। আয়নার ভেতর থেকে তার মুখ আমি দেখতে পেলাম, সম্পূর্ণ অচেনা মুখ। তার নাকের তলায় দুর্গা ঠাকুরের অসুরের মতো মস্ত বড় গোঁফ, আর তার ভয়ঙ্কর চোখ দুটো যেন জ্বলন্ত ভাটার মতো। তার ডান হাতে একখানা চকচকে খুর, আর সেই খুর দিয়ে সে নিজেই নিজের গলা কাটছে। হঠাৎ ফিনকে দিয়ে রক্ত ছুটল এবং সঙ্গে সঙ্গে সেই ভয়ানক দৃশ্যটি আবার মিলিয়ে গেল। ঘর আবার অন্ধকার। সেই অন্ধকারে কার পায়ের শব্দ শুনতে পেলাম। কে যেন ড্রেসিং টেবিলের দিক থেকে আমার বিছানার দিকে পায়ে পায়ে এগিয়ে আসছে। আমি আর স্থির থাকতে পারলাম না। এক লাফে বিছানা ছেড়ে নেমে কোনো রকমে দরজা খুলে ঘরের বাইরে পালিয়ে গেলাম। পরের দিন সকালে খোঁজ খবর নিয়ে জানলাম এই হোটেলের 3 নম্বরের ঘরে একজন আত্মহত্যা করেছিল। কিন্তু হোটেলের ম্যানেজার আমার কাছে কোনো মতেই সে কথা স্বীকার করলে না। বড়বাবু হঠাৎ চেয়ারের উপর আড় হয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে চিচি করতে করতে বলেন, আমার বুক ঠিপ ঠিপ করছে, আমি বোধহয় ভিড়বে যাব। মাস্টারমশাই আর নব্য ছাত্রটি ব্যস্ত হয়ে তার কাছে ছুটে গেলেন। শচীন উঠে দাঁড়িয়ে বললে, দেখছি ওর সামনে ভূতের গল্প বলাটা আমার উচিত হয়নি। রাত তখন 9:30। আমি আর শচীন আমাদের অন্ধকূপে বসে আছি। এমন সময় হোটেলের এক চাকর এসে আমার হাতে এক টুকরো কাগজ দিয়ে বললে, ম্যানেজার বাবু দিলেন। কাগজে ম্যানেজার বাবু লিখেছেন, হোটেলের 3 নম্বরের ঘর হঠাৎ খালি হয়েছে। আপনারা যদি ইচ্ছে করেন তাহলে 3 নম্বরের ঘরে উঠে আসতে পারেন। শচীন দুষ্টুমির হাসি হাসতে হাসতে বলল, এ আমি আগেই জানতাম। আমি আশ্চর্য হয়ে বললাম, কেমন করে? শচীন বললে, হোটেলের দোতলায় সিঁড়ির ডান পাশে ওই 3 নম্বরের চমৎকার ঘরখানেতেই তো গেলবার এসে থেকে গিয়েছি। আজ দুপুরে ও ঘরে গিয়ে উঁকি মেরে দেখে এসেছি। ওই ঘরের আসবাবগুলো ঠিক আগের মতোই সাজানো রয়েছে। ওই ঘরেই তো বড়বাবু ছিলেন। তার মানে? তার মানে তুমি আজ তো একটি গারল। এতক্ষণও বুঝলে না যে বড়বাবুকে তাড়ানোর জন্যই আমার ভূতের গল্পে ওই 3 নম্বর ঘরের বর্ণনা স্থান পেয়েছে। তাহলে তোমার সত্যি ভূতের গল্পটা একেবারে গাঁজাখুরি।